রাইট ফর্ম অফ ভার্ব নাকি? সো রাইট ফর্ম অফ ভার্ব যে রোলটি দিব এই রোলটিতে 100% কমন আসবে, একটা রোলও গ্যাপ করবে না, হুবহু কমন পাইবে। ঠিক আছে, যেমন 1 নাম্বার রুল দেখো, যদি কোনো বাক্যে হ্যাঁ জাস্ট জাস্ট নাও, জাস্ট জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওটা মনে থাকবে তো? যদি কোনো বাক্যে কি থাকে, জাস্ট জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একদম মুখস্থ করবা, কিন্তু এটা মনে থাকবে না, কিন্তু মুখস্থ করে নিবে। যেমন জাস্ট নাও, জাস্ট নাও হি ফিনিশ হিজ ওয়ার্ক। তো দেখো তো আনসারটা কি হবে? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আগে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস আদার্স নাকি? আদার্স, আদার্স বলতে কি হতে পারে? সাবজেক্ট অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার ফ্রেজ থাকতে পারে। যার কারণে আমি আদার্স লিখলাম, অবজেক্ট লেখা যায় না। কারণ অবজেক্ট কত প্রকার? 2 প্রকার। কি কি অবজেক্ট? 2 প্রকার। একটা হলো কি ডিরেক্ট অবজেক্ট, আর কি ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তো দেখো জাস্ট জাস্ট নাও, অলরেডি, ইয়েট, বা লেটলি, রিসেন্টলি থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কি হবে আনসারটা বলো তো? আনসার কি লিখবো আমি? হি হ্যাজ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড। এই যে দেখো, সাবজেক্ট দিলাম, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, হ্যাজ ফিনিশড। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আরেকটা রুল আছে, যদি কোনো বাক্যে সিন্স থাকে, সিন্স অথবা কি থাকে? ফর, সিন্স অথবা ফর থাকে। তো সিন্স এবং ফর থাকলে এবং এরপরে যদি একটা সূচনা কাল থাকে, ঠিক আছে, সূচনা কাল মানে মনে করো সিন্স এবং ফর আছে, এরপরে কি আছে? মনে করো 5 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত একটা সময় আছে। হ্যাঁ, এটা নির্দিষ্ট সময় যাবত, নির্দিষ্ট সময় পর্যন্ত, অথবা শুরু, একটা নির্দিষ্ট সময় শুরু, নির্দিষ্ট সময়ে শুরু বুঝালে, যদি নির্দিষ্ট সময় শুরু বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবা। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, বাকি অংশ। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। ঠিক আছে, তো দেখো আমি যদি একটা উদাহরণ নেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি এখানে একটা রুল মুছে দিই না, এই রুলটা মুছে দিই, এটা মুছে দিয়ে একটা উদাহরণ নেই না। যেমন দেখো কি রিড সিন্স মর্নিং, সে সকাল থেকে কি করতেছে? পড়তেছে। এই যে সিন্স আছে, সিন্সের পরে কি আছে? মর্নিং, একটা শুরুর টাইম আছে, শুরুর টাইম আছে। যেহেতু মর্নিংটা আছে, সিন্স আছে, তাহলে আমি কি করবো? এটা কোন স্ট্রাকচারে নিব? হয়
প্রেজেন্ট পারফেক্টে নয়তো কি করব পাস্ট পারফেক্টে। তাহলে আনসারটা কি হবে বলো তো? আনস হি হ্যাড বিন রিডিং, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। হি হ্যাড বিন রিডিং অথবা হি হ্যাজ বিন রিডিং। যদি বর্তমানে বোঝায় তাহলে হি হ্যাজ বিন রিডিং হবে, মানে এই যে হি হ্যাজ বিন রিডিং। আর যদি অতীতে বোঝায় শেষ হয়ে গেছে কাজটা, তাহলে হি হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। ঠিক আছে? যদি এরকম থাকতো যে মনে করো হি ওয়াক ফর 10 hours, হি ওয়াক ফর 10 hours, সে কয় ঘন্টা যাবত হাঁটতেছে? 10 ঘন্টা যাবত হাঁটতেছে। তাহলে এই যে ফর আছে, ফরের পরে কি আছে? একটা নির্দিষ্ট সূচনার সময় আছে, মানে যাবত আছে, একটা নির্দিষ্ট সময় যাবত আছে, যাবত না 10 ঘন্টা যাবত। যেহেতু যাবত আছে তাহলে আমি কি লিখবো? হি হ্যাজ বিন ওয়ার্কিং, ওয়ার্কিং ওয়ার্কিং ফর 10 hours, অথবা হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 10 hours। যদি হ্যাজ বিন ওয়ার্কিং হয় তাহলে কি হবে? এটা সে 10 ঘন্টা যাবত হাঁটতেছে, অতীতে শুরু করে এখনো চলমান। আর যদি হ্যাড বিন দেই তাহলে কি হবে? সে 10 ঘন্টা যাবত হাঁটতে ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্লিয়ার? নোট করো। এরপরে দেখো আমরা পড়ছিলাম প্রিপজিশন, চিনো? প্রিপজিশন কেটা কেটা? ইন, অন, আপ, ওভার, ইনটু, এরপরে যে তোমার ফর আছে না? ঠিক আছে? এট, ইত্যাদি ইত্যাদি, নাকি? যদি কোনো বাক্যে প্রিপজিশন থাকে, প্রিপজিশনের পরে ভার্ব থাকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমরা লিখতে পারি প্রিপজিশন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, একদম শর্টকাট উপায়। হ্যাঁ, না কোনো কিছু দেখার দরকার নেই। প্রিপজিশনের পরে ভার্ব আসছে, ভার্ব প্লাস আইএনজি, মনে থাকবে? প্রিপজিশনের পরে ভার্ব আসছে, ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, হি লিডস হিজ লাইফ বাই আর্ন মানি, অর্থাৎ কি? সে টাকা উপার্জন দ্বারা তার জীবন কি করে? নির্ভর করে। হি লিডস হিজ লাইফ বাই আর্ন মানি। একটু ফলো করো। ইনি কি আছে? একটা ভাই আছে। কি আছে? একটা ভাই। যেহেতু একটা ভাই আছে, ভাই ভাই কি একটা প্রিপজিশন, এরপরে ব্র্যাকেটের ভিতরে কি আছে? ভার্ব আসছে। আমার কিচ্ছু দেখার দরকার নেই, কোন টেন্সে আছে, কোথায় আছে, কি কাহিনী, কিচ্ছু দেখার দরকার নেই। আনসার সরাসরি কি হয়ে যাবো? আর্নিং, আর্নিং মানি, বাই আর্নিং মানি। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই, যেমন উইদাউট, উইদাউট তো একটা প্রিপজিশন নাকি? উইদাউট রিড মোর ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম। উইদাউট রিড মোর ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম। আনসারটা কি হবে বলো? উইদাউট রিড মোর ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম। তাহলে আনসার কি হবে? আনসার হয়েছে উইদাউট একটা প্রিপজিশন, এরপরে গ্যাপের পরে ভার্ব আসছিল কি? রিডিং। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম, মানে তুমি অধিক পড়া ছাড়া কি করতে পারবে না? এক্সামে পাস করতে পারবে না। তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল না? এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল। এখন এই প্রিপজিশনের মধ্যে দুইটা কাহিনী আছে, একটা হলো আফটার আর একটা কি? বিফোর। একটা আফটার এবং একটা বিফোর। যদি আফটার এন্ড বিফোরে দুটো ক্লোজ রে যুক্ত করে, কি করে? দুটা ক্লোজ রে যুক্ত করে, তাহলে এটা একটা ভিন্ন রুল অনুসরণ করে। আর যদি ক্লোজ রে না যুক্ত করে আফটার এরপরে ভার্ব থাকে, যেমন আমি যদি লিখি, হ্যাঁ, আফটার, হ্যাঁ, সলভ দা সাম, আফটার সলভ দা সাম, গণিতটি সমাধান করার পরে, আফটার সলভ দা সাম, তাহলে আনসার কি হবে? আফটার সলভিং দা সাম। আনসার কি হবে? সলভিং দা সাম। কেন সলভিং হবে? কারণ আফটার একটা প্রিপোজিশন, পরে একটা ভার্ব আসছে, আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিছি। কিন্তু আফটার এন্ড বিফোর এর দুটো আলাদা আলাদা যদি ক্লোজ রে যুক্ত করে, মনে করে এনে যে আফটার সলভ দা সাম, এখানে যদি আরেকটা ক্লোজ যুক্ত করে দিতাম, তখন এটা কি করতে? একটা রুল অনুসরণ করতো। আবার এটাও করতে পারো, আফটার সলভ দা সাম হি ওয়েন্ট হোম,
হি ওয়েন্ট হোম। অঙ্কটি সমাধান করার পরে সে কি করছে, বাড়িতে গিয়েছে। ঠিক আছে, হি ওয়েন্ট হোম, অঙ্কটি সমাধান করার পরে সে কোথায় গেছিল, বাড়িতে গিয়েছিল। যার কারণে আমি দিলাম কি, আফটার সলভিং দ্য সাম হি ওয়েন্ট হোম। তো এই যে দেখো, আফটার সলভিং দ্য সাম, এটা কি হয়ে গেছে, একটা টোটাল একটা পেজ হয়ে গেছে। কি পেজ হয়েছে বলতো, যেহেতু প্রিপোজিশন দ্বারা শুরু, তাহলে কি হয়ে গেছে, যে এই পর্যন্ত একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে। কি হয়ে গেছে, একটা এই পর্যন্ত প্রিপোজিশনাল কি হয়ে গেছে, ফ্রেজ হয়ে গেছে। এখন দেখো, আফটার এন্ড বিফোরে যদি আলাদা দুটো রুল আছে, যেমন বলছো না, আচ্ছা পরে বলে দিতেছি। আফটার, আফটার এন্ড বিফোর নাকি? আচ্ছা, আফটার, আফটার অর্থ কি, আফটার অর্থ, আফটার অর্থ পরে, আফটার অর্থ কি, পরে। আর বিফোর অর্থ কি, বিফোর অর্থ পূর্বে। আফটার অর্থ পরে, বিফোর অর্থ কি, পূর্বে। আবার বলো কি, আফটার অর্থ পরে, বিফোর অর্থ কি, পূর্বে। আফটার অর্থ পরে, বিফোর অর্থ কি, পূর্বে। আফটার অর্থ পরে হইলে আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট। কি হবে, এই রুল গুলো পরীক্ষা হলে যায় দেখবা, যে হবু হবু খালি দেখবা আর বসাইবা, দেখবা আর বসাইবা, কোনো মুখস্থ কিছু দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখবা আর বসাইবা। আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার এর পরে যদি পাস্ট পারফেক্ট হয়, এখন বিপরীত তো পূর্বে না, তাহলে পূর্বে হবে পাস্ট পারফেক্ট। একটা সহজ সরল কথা মনে রাখবা, যে আফটার তো পরে, আফটার এর পরে পাস্ট পারফেক্ট, আর বিপরীত তো পূর্বে, বিপরীত পূর্বে কি, পাস্ট পারফেক্ট। মনে থাকবে কথাটা। আচ্ছা, এখন আফটার এর পরে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে আফটার এর পূর্বে একটা কিছু বলবে না, আফটার এর পূর্বে কি বলবে, পাস্ট ইনডিফিনিট। আফটারের পূর্বে কি হবে, ফার্স্ট ইন্ডিফিনিট। আফটারের পূর্বে ফার্স্ট ইন্ডিফিনিট, পরে ফার্স্ট পারফেক্ট। আর বিপরীত তো পূর্বে, তাহলে বিপরীতের পূর্বে ফার্স্ট পারফেক্ট, পরে কি হবে, ফার্স্ট ইন্ডিফিনিট, ফার্স্ট ইন্ডিফিনিট। তো আমি দুটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন দেখো, হি কল্ড মি, কল্ড মি, সে আমাকে কি দিছিল, কল করছিল। আফটার, এখন মনে করো এনে আছে আমার, এনে খালি কল দিয়ে ব্রেকেট দিলাম। ঠিক আছে, হি কল মি আফটার হি হি ফিনিশ হিজ ওয়ার্ক। এখানে আরেকটা ব্রেকেট দিলাম। তার মানে আমার দুটা ভার্ব কি আছে, সঠিক নাই। সঠিক আছে, এখন এই দুটা ভার্বকে কি করতে হবে, আমার সঠিক করতে হবে। দুইটা ভার্বকে যদি আমি সঠিক করতে চাই, তাহলে আমি রুল পড়ছিলাম যে আফটার অর্থ কি, পরে। আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। সাবজেক্ট তো আছে, আমার হেড বসাইতে পারে, এই ভার্বে কি দিতে হবে, থ্রি ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম। তাহলে হি হ্যাড ফিনিশড, he had finished the his work, he had finished his work। আচ্ছা, আফটার এর পূর্বে তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। এটা আছে কোথায়, প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটার পাস্ট পাস্ট ফর্ম বসে দেব। তে কলের পাস্ট ফর্ম কি, কল, কল মি, হি কল মি আফটার হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। অর্থাৎ কি, সে তার কাজ শেষ করার পরে আমাকে কি করছিল, কল করছিল। সে তার কাজ শেষ করার পরে আমাকে কি করছিল, কল করছিল। এখন যদি এটা আমি বিপূরে লিখতে চাই, তাহলে কি হবে, দেখো বিপূরের পূর্বে কি হবে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে বিপূরের পূর্বে পাস্ট পারফেক্ট হলে আমি এই টেন্সটাকে কি করি, পাস্ট পারফেক্ট বানাই দিই। তাহলে হি হ্যাড কল্ড মি বিফোর, বিফোর হি ফিনিশের পাস্ট ফর্ম কি, finished his work, before he finished his work। এখন যদি সেন্টেন্সটা এরকম করতো, মনে করো এখানে কি দিছে, এই যে কল দিয়ে দিছে ব্র্যাকেট দিয়া, আর এখানে ফিনিশড এর জায়গায় কি দিছে, ফিনিশ দিছে। তখন তোমার এটা চেঞ্জ করতে হবে, রাইট ফর্ম পাবে। তখন আমার দেখো কি আছে, বিপুর আছে। আমি জানি বিপুরের পূর্বে ফার্স্ট পারফেক্ট, পরে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট। বিপুরের পূর্বে ফার্স্ট পারফেক্ট, পরে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আনসারটা কি হবে বলো, হি হ্যাড, হি হ্যাড কল্ড me before he finished
ফিনিশড হিজ ওয়ার্ক। ক্লিয়ার? বুঝছো বিষয়টা? আফটার এন্ড বিফোর নিয়ে দুটো রুল থাকলে এটি ক্লিয়ার এবং সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এমনকি আফটার এন্ড বিফোরের পরে যদি কোনো ভার্ব চলে আসে ব্র্যাকেটের, মানে আফটার এন্ড বিফোর আছে এরপরে ব্র্যাকেট দিয়ে কোনো ভার্ব চলে আসছে তাহলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবে। আর যদি এটা ক্লোজ দিয়ে যুক্ত করে তাহলে এই দুটো রুল অনুসরণ করতে হবে। নোট করো। মডেল ভার্ব কেডা কেডা? মডেল ভার্ব হলো ক্যান, কোড, মে, মাইট, shall, should, will, would, must, used to, ঠিক আছে? must, used to, had better, হ্যাঁ দিতেছি, had better, would rather, এটা একদম মুখস্থ করতে হবে, হ্যাঁ? had better, would rather। এরপরে am to, is to, are to, was to, were to, have to, has to, ঠিক আছে? had to, এরপর হচ্ছে be going to, going to, be going to মানে কি? am going to, is going to, are going to, was going to, were going to, মনে থাকবে? be going to মানে কি? am going to, is going to, are going to, were going to। be মানে be verb, am is আর was were, be going to। এদের পরে প্লাস ভার্ব অন হয়, সারা জীবন কি হবে? ভার্ব অন হবে। যদি কোনো গ্যাপে দেখো যে গ্যাপের পূর্বে এই মডেল ভার্বের যে কোনো একটা আছে, তুমি নিঃসন্দেহে যে ভার্বটা আছে এই ভার্বটা রাইট আসবে, ওই ভার্বটা কি করবে না? চেঞ্জ করবে না, ওই ভার্বটা চেঞ্জ করবে না। যেমন দেখো আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি হার্ড, আই হ্যাভ টু স্টাডি হার্ড, আমাকে কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে নাকি? আই হ্যাভ টু স্টাডি হার্ড। আনসারটা কি হবে বলো তো? এই যে হ্যাভ টু আছে, হ্যাভ টুর পরে ব্র্যাকেটের ভিতরে ভার্ব আছে, আমি স্টাডি রেখে দিব, স্টাডি। ঠিক আছে? যেমন হি ক্যান হেল্প মি, এন্ড কি হবে? আনসার কি হবে? হি ক্যান হেল্প মি, তাহলে হেল্পই থাকবে, হেল্প থাকবে। যেমন হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু বাই এ বুক, সে একটি বই কিনতে যাইতেছে নাকি? হি ইজ গোয়িং টু বাই এ বুক, বি ইউ আই, বাই এ বুক। তো এখন দেখো তো অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে, কি হবে? হি ইজ গোয়িং টু আছে, ইজ গোয়িং টু, তাহলে ইজ গোয়িং টু কি একটা মডাল ভার্ব। এখন যদি প্রশ্ন করে যে এটা কোন টেন্সে আছে, হি ইজ গোয়িং টু বাই এ বুক, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রশ্ন করলে উত্তরটা কি হবে? ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু যদি একটা মডাল ভার্ব হয় তাহলে এটা হলো ভার্ব ওয়ান, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমি যদি বলি হি ইজ গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট, এই গোয়িং টুটা কি হবে? কন্টিনিউয়াস টেন্স, কারণ গোয়িং টুর পরে কি আছে? নাউন আছে, যেহেতু নাউন আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই ইজ গোয়িং টুর পরে কি আছে? ভার্ব ওয়ান আছে, তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? কথা বুঝছো? তাহলে আমরা একটা জিনিস বললাম, মডাল ভার্বের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্ব ওয়ান হবে, ভার্বের কোনো চেঞ্জ হবে না। রাইট ফর্ম ভার্ব কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে, শেষ হয়ে যাবে, আর কয়েকটা রুল দিলে কি হয়ে যাবো? শেষ হয়ে যাবো। নোট করো, রুল গেল, মডাল ভার্বের রুল গেল। আচ্ছা, এরপরে দেখো বাক্যের প্রথমে ভার্ব থাকে, বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মনে থাকবে? বাক্যের প্রথমে ভার্ব থাকলে কি হবে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। যেমন যদি বলি টিচ ইজ এ গুড জব, টিচ ইজ এ গুড জব, আনসারটা কি হবে বলো? টিচিং, টিচিং ইজ এ গুড জব, আনসার কি হবে? টিচিং ইজ এ গুড জব, টিচ ইজ এ গুড জব, তাহলে আনসার কি হবে? টিচিং ইজ এ গুড জব। ক্লিয়ার? তো বাক্যের প্রথমে ভার্ব থাকলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি, মনে থাকবে? বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি। এরপরে আরেকটা রুল আছে তোমার,
যেমন as if, as if, as though, as if as though রুলটা ফ্রেজে পড়াইছি না? ফ্রেজের স্ট্রাকচারটা কি ছিল? ফ্রেজের স্ট্রাকচারটা ছিল এরকম যে as if as though হবে কখন? ফ্রেজে পড়াইছিলাম এরকম যে as if as though বাক্যের প্রথমে হ্যাঁ সাবজেক্ট এবং গ্যাপের পর আবার সাবজেক্ট থাকলে as if অথবা কি হবে as though হবে। মনে থাকবে? বাক্যের প্রথমে সাবজেক্ট আবার গ্যাপের পরে কি হবে আবার সাবজেক্ট। যেমন একটা উদাহরণ দিই, কি হি টক হি ওয়াজ এ কিং। একটু দেখো তো এই যে গ্যাপের প্রথমে কি আছে হি টক, সে এমন ভাবে কথা বলতো অ্যাজ ইফ যেন হি ওয়াজ এ কিং, সে কি ছিল একজন রাজা ছিল। ক্লিয়ার? এই যে এই দেখো প্রথম মিলে গেছে। বাক্যের প্রথমে কি আছে গ্যাপ, এরপরে কি বাক্যের প্রথমে সাবজেক্ট, এরপরে গ্যাপের পরে আবার ওই সাবজেক্টটা, এই যে এই সাবজেক্ট হলো এই সাবজেক্টটাই। আমি তো বলতে পারি রনির টক, রনির প্রোনাউন ফর্ম কি না? এই রনির প্রোনাউন ফর্ম কি তো হি তুই তো। তাহলে যদি বাক্যের প্রথমে কি সাবজেক্ট এবং গ্যাপের পরে কি আবার আরেকটা সাবজেক্ট থাকে, তাহলে কি বলবে অ্যাজ ইফ অ্যাজ দো। এটা কি সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কি সেন্টেন্স হয়ে যাবে? কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ ইফ অ্যাজ দো স্ট্রাকচারটা কিন্তু আমরা এটা ফ্রেজের জন্য পড়ছি। তো এখানে তুমি যদি পারো অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো। যদি আমরা এটা ফ্রেজের জন্য না পড়া, আমরা যদি এটা রাইট ফর্ম ভার্বের জন্য পড়ি তাহলে কেমনে লিখবো? ঠিক আছে, রাইট ফর্ম ভার্বের জন্য পড়লে আমরা লিখবো এভাবে যে এটা তোমাদের নোট করতে হবে। মনে থাকবে না? বাক্যের প্রথমে গ্যাপ, বাক্যের প্রথমে সাবজেক্ট, গ্যাপের পরে আবার সাবজেক্ট থাকলে কি হবে অ্যাজ ইফ অ্যাজ দো হবে। এখন যদি এই অ্যাজ ইফ অ্যাজ দো আরেকটা স্ট্রাকচার আছে। অ্যাজ ইফ অ্যাজ দো পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে, প্রেজেন্ট কি ইনডিফিনিট হলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট মনে থাকবে? অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ কি হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার বলো, অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। দুটো উদাহরণ নিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন মনে করো আছে কি অ্যাক্ট, অ্যাক্ট অর্থ কি অভিনয় করা। সে এমন বান করতো অ্যাজ ইফ হি নো এভরিথিং, এভরিথিং হি নো এভরিথিং, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নো এভরিথিং। একটু দেখো এই যে অ্যাজ ইফ আছে, আমার অ্যাজ ইফ আছে না? অ্যাজ ইফ এর প্রথম অংশটা কোথায় আছে হি টক্স, এই যে হলো সাবজেক্ট, এটা কি ভার্ব ওয়ান। তাহলে প্রথম অংশটা কোথায় আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে কি আছে অ্যাজ ইফ যেন হি নো এভরিথিং। তাহলে আনসারটা কি হবে অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন আমি বক্সের ভার্বটা কি করব নোর জায়গা কি লিখবো নিউ, হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ঠিক আছে, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলতো যেন সে সবকিছু কি জানতো, সবকিছু জানতো। আচ্ছা এখন যদি আমি আরেকটা উদাহরণ দিই, মনে করো হি হ্যাঁ টকড, টকড হ্যাঁ অ্যাজ দো হি নো এভরিথিং, হি নো এভরিথিং। এখন আনসারটা কি হবে বলো? দেখো অ্যাজ দো আছে না,
এস দুর প্রথম অংশটা কোথায় আছে? এই যে হলো সাবজেক্ট, আর এটা কি ভার্ব টু, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। এস দুর পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আনসারটা কি হবে? হি হ্যাড নোন, হি হ্যাড নোন এভরিথিং। সে এমন ভাবে কথা বলতো যেন সে সবকিছুকে জানতো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এস ইফ এস দুর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর এস ইফ এস দুর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। এই রুলটা তিনটা ক্যাটাগরিতে আসে। একটা হলো তোমার টেন্সে রাইট ফর্ম ভার্বে আসবে, আর একটা হলো তোমার ফ্রেজে আসবে, ফ্রেজে 100% গ্যারান্টি এটা থাকবেই। আর একটা থাকবে তোমার এই তোমার কমপ্লিটিং সেন্টেন্স। মনে থাকবে একটা রুলে আমার কয়টা টপিকস কাজ করতেছে? তিনটা টপিকস। একটা হলো রাইট ফর্ম ভার্ব, আরেকটা কি কমপ্লিটিং সেন্টেন্স, আরেকটা কি ফ্রেজ। ঠিক আছে, হ্যাঁ নোট করো। বেহুলা, বেহুলা পেসেজ আসছে, আরেকটা পেসেজ আসছে স্ট্যান্ডিং, আরেকটা পেসেজ আসছে গাঁজা সম্পর্কে। তো যেটি বলছিলাম মোটামুটি এটি আসছে, খালি প্রথম পেসেজ বেহুলা চলে আসছে। মার্কেটে রাখছি কোথায়? আচ্ছা, এরপরে ট্রাকচারটা হলো কোনটা পড়ছে? মানে অ্যাজ ইফ এস নাকি? তো দেখো লেস্টের একটা ট্রাকচার অনেক সময় চলে আসে। লেস্ট, লেস্ট তো কি, হ্যাঁ যে লেস্ট তো নতুবা, ঠিক আছে। এই এই লেস্টের ট্রাকচারটা কমপ্লিটিং সেন্টেন্সে থাকে, রাইট ফর্ম ভার্বে থাকে। লেস্টের ট্রাকচারটা কোথায় থাকে? কমপ্লিটিং সেন্টেন্সে থাকে। কোথায় থাকে? রাইট ফর্ম ভার্বে থাকে। যেমন লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস, যদি কোনো বাক্যে লেস্ট থাকে, লেস্টের পরে আমার কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে, এরপরে শুড অথবা মাইট দিতে হবে, ভার্ব ওয়ান দিতে হবে। অবশ্যই মনে রাখবে এই ভার্ব ওয়ানটা কি হবে? নেগেটিভ ভার্ব হবে। কি ভার্ব হবে? নেগেটিভ ভার্ব। ভার্বটা কি হবে? আবার বলো কি হবে? নেগেটিভ ভার্ব। মনে থাকবে এই ভার্বটা কি হবে? নেগেটিভ একটা ভার্ব হবে। যেমন দেখো হি ওয়াক ফার্স্ট, হ্যাঁ লেস্ট। মনে করো তোমার রাইট ফর্ম পাবে, এই সেন্টেন্সটা চলে আসলো। তখন দেখো দিল হি, হ্যাঁ মিস দা বাস, হি মিস দা বাস। একটু দেখো আমার এই সেন্টেন্সটা মধ্যে দেখতে হবে কি আছে? একটা লেস্ট আছে। যেহেতু লেস্ট আছে, আমার লেস্টের স্ট্রাকচারটা কি মনে আছে? শুড অথবা মাইট, পরে কি ভার্ব। তাহলে দেখো ভার্ব তো দেওয়া আছে, মাঝখানে কি বসাইতে হবে? খালি শুড অথবা মাইট বসাই দেবো। তাহলে হি মাইট, মাইট মিস, মিস দা বাস। মিস কি একটা নেগেটিভ ওয়ার্ড, মিস কি একটা নেগেটিভ ওয়ার্ড, সে মিস করবে। যেমন ধরো হি রিড মোর, হি রিডস মোর, সে অধিক পড়ে। লেস্ট, হি শুড ফিল ইন দা এক্সাম, হি শুড ফিল ইন দা এক্সাম। এই যে দেখো শুড ফিল, হি শুড ফিল ইন দা এক্সাম। যদি কমপ্লিটিং সেন্টেন্স আসে তাহলে তোমার এই পর্যন্ত দিতে হবে, হি রিডস মোর, বাকিটা তোমার কি করতে হবে? ফিল আপ করতে হবে। ঠিক আছে, নেক্সট স্ট্রাকচারটা দিয়ে তোমার বাকিটা কি করতে হবে? ফিল আপ করতে হবে। এরপরে দেখো নেক্সট গেল আমার প্রিপজিশনের রুল গেল, মডাল ভার্ব গেল। এরপরে কি গেছে? টু প্লাস ভার্ব ওয়ান, একদম মোস্ট ইম্পর্টেন্ট রুল। টু প্লাস ভার্ব, যদি কোনো বাক্যে টু থাকে, মানে গ্যাপের পূর্বে টু আছে, টু এর পরে কি বসাই দিবা? ভার্ব ওয়ান, যা আছে তাই বসাই দিবা। টু প্লাস ভার্ব ওয়ান, মনে থাকবে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে দেখো আমি একটু উদাহরণ নিই। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক। ভাই আছে না? একটু দেখো এই সেন্টেন্সটার মধ্যে এই ওয়েন্টটা কি ভার্ব টু না? ফার্স্ট টেন্স আছে না? তাহলে আমার তো এটা বট হওয়ার কথা ছিল, কারণ একটা প্রেজেন্ট টেন্সে কি একটা প্রেজেন্ট ফর্ম আর একটা পাস্ট ফর্ম হয়? একটা একটা সেন্টেন্সের মধ্যে কি একটা প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম হবে? হবে না। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট টু বট, বট হওয়ার কথা ছিল না? কিন্তু এখানে টু আছে, যার কারণে কি হবে? বাই বাই থাকবে। আর টু প্লাস বাই, এই যে টু প্লাস বাই, এই যে টু প্লাস বাই, এটা বলে ইনফিনিটিভ। কি বলে? ইনফিনিটিভ। কি বলে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিসের কাজ করে?
নাউনের কাজ করে। ইনফিনিটিভ কিসের কাজ করে? নাউনের কাজ করে। তুমি যদি ভার্ব বলো তাহলে এটা বলে নন ফাইনাইট ভার্ব। কি বলে? নন ফাইনাইট ভার্ব। কি বলে? নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। আর এই নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল, এগুলো বলে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে টু এর পরে যদি ভার্ব আসে, এই যে দেখো ব্র্যাকেটের পূর্বে কি আছে? টু আছে, তাহলে আমি সরাসরি টু এর পরে ভার্ব অন রেখে দেবো। আনসার কি করবো না, চেঞ্জ করব না। ঠিক আছে। তো আমরা পড়ছি কি টু এর পরে কি এই যে টু প্লাস ভার্ব অন, এটা পড়ছি নাকি? কিন্তু টু এর মধ্যে আরেকটু ঝামেলা আছে। যেমন টু এর মধ্যে কিছু ফ্রেজ আছে, ফ্রেজ বুঝো? উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজড, উইথ এ ভিউ টু forward to, get used to, used to, be used to, used to, ঠিক আছে? be used to বুঝো? be মানে কি? am is a অজয়, তাহলে am used to, is used to, are used to, was used to, were used to। যদি be used to মানে am used to, is used to, are used to থাকে, তাহলে কি হবে? verb plus ing হবে। এদের পরে কি হয়? verb one plus ing। এদের পরে কি হবে? verb one plus with a view to, look forward to, get used to, be used to। এদের পরে যদি verb আসে তাহলে কি হবে? verb one plus ing। কি হবে? verb one plus ing। যেমন দেখো কি went to oasis, ওসিস বুঝো? মরুভূমিতে গেছিল। হ্যাঁ, with a view to, ওসান হচ্ছে সাগর। হি ওয়েন্ট টু ওসিস, সে কোথায় গেছিল? মরুভূমিতে গেছিল। with a view to, look বা see the unseen। আনসিন বুঝো? না দেখা কিছু দেখার জন্য, যেটা সে দেখছে না এটা দেখার জন্য সে কোথায় গেছিল? মরুভূমিতে গেছিল। এই যে দেখো উইথ ভিউ টু আছে না? তো একটা স্টুডেন্ট স্বাভাবিকভাবে মনে করবে কি টু আছে প্লাস সিসি রেখে দিবে, কিন্তু না, এর পূর্বে কি আছে? উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু। তাহলে আনসারটা কি হবে? সিং, সিং দ্য আনসিন, with a view to seeing the unseen। He went to oasis with a view to seeing the unseen। সে মরুভূমিতে গেছিল না দেখা কিছু দেখার জন্য। ঠিক আছে। তাহলে আমরা একটা বুঝলাম with a view to, look forward to, get used to, be used to, এদের পরে verb one plus ing। কি হয়? verb one plus ing হয়। আচ্ছা, তোমরা সেকেন্ড পেপার বইটা আনছো না? আনছো তো? আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখাই দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। একটা বোর্ড প্রশ্ন যে রোলটি পড়ছে একটা বোর্ড প্রশ্ন সলভ করে আমি দেখাই দিতেছি। ঠিক আছে, একদম ইজিলি। এর আগের দু একটা রোল দেখো। পাশাপাশি দুটি ভার্ব থাকলে, ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এই রুলটাও লিখে নাও। হ্যাঁ, আমরা এখন একটা বোর্ড প্রশ্ন সলভ করে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব। আরেকটা রুল বাকি রয়েছে, রুলটা ক্লিয়ার করি নাকি? আরেকটা রুল বাকি রয়েছে। যেমন দেখো, যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে ওয়ান্স আপন এ টাইম, long ago, yesterday, এই যে অতীত নির্দেশক শব্দগুলো আছে না, যদি বাক্যের প্রথমে মানে দোয়া করে ভালো কাছে কি জানো যে এই রুলটা যাতে কমন করে, যদি এই রুলটা কমন করে দেয় পরে বাকি যে ভার্বটি আছে না এটি মাঝে খালি ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে আসবা। ভার্বের যদি ফার্স্ট ফর্ম দিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? অধিকাংশ বার তোমার আনসার হয়ে যাবে। ঠিক আছে। এই যে কালকে যারা সেকেন্ড ইয়ার পরীক্ষা আছে 26-এর, এরা যদি খালি এরা দোয়া করতেছে মনে করে এই রুলটা কমন করে, যদি এই রুলটা কমন করে তাহলে যদি রিডিং নাও পারে এরপরে রাইট মোবাইল থেকে 5 থেকে 4 একটা রুল। ঠিক আছে। যদি থাকে থাকলে এর যে কোনো একটা থাকলে ভার্ব টু হবে। কি হবে?
ভার্ব হবে, মনে থাকবে। আর যদি বাক্যের প্রথমে থাকে তাহলে দেখা গেছে আমাদের রাইট ফর্ম ভার্বের প্যাসেজটা দুইটা ক্যাটাগরিতে আসে। এক হলো বর্তমান নিয়ে আলোচনা করে, আরেকটা কি অতীত নিয়ে আলোচনা করে। যদি সে বর্তমান নিয়ে আলোচনা করে, হ্যাঁ, তাহলে আমরা আরেকটা রুল আছে, এই রুলটি দেখতেছি, ওইটি কাজ করবে। আর যদি অতীত নিয়ে কাজ করে তাহলে অধিকাংশ ভার্বই কি হয়ে যায়, পাস্ট ফর্ম হয়ে যায়। ঠিক আছে, এখন একটা উদাহরণ নিই। উদাহরণটা কি হবে দেখো, যেমন ওয়ান্স দেয়ার লিভ এ কিং। আনসটা কি হবে একটু বলো। ওয়ান্স দেয়ার লিভ এ কিং, তাহলে আনস কি হবে, একদম নিশ্চিন্ত লিভ না, কারণ কি আছে, ওয়ান্স আছে। তাহলে ওয়ান্স দেয়ার লিভ এ কিং, একাদা কি বাস করতো, রাজা বাস করতো। তো এরকম দেখো, ওয়ান ডে, ওয়ান ডে, হ্যাঁ, ওয়ান ডে হি বি ওয়াকিং, ওয়াকিং, তাহলে আনস কি হবে বলো, বি এর জায়গা আনস কি হবে, ওয়াজ। হি ওয়াজ না, কারণ কেন ওয়াজ হবে, কারণ এই যে দেখো ওয়ান ডে আছে, অথবা প্রথমে কি আছে, ওয়ান্স আছে। তাহলে হি ওয়াজ ওয়াকিং, হি ওয়াজ ওয়াকিং, দেন সে কি করতেছিল, হাঁটতে ছিল। আচ্ছা, এখন আরো দুটো রুল রয়েছে। আরো দুটো রুল কি, যেমন দেখো, এটা হলো অতীতের কাহিনী। আর যদি বর্তমান নিয়ে প্যাসেজটা আসে তাহলে আরো দুটো রুলে কাজ করে। যেমন একটা রুল হচ্ছে এম ইজ আর, এর আগে আমি এটা লিখি, সাবজেক্ট থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, নাম্বার হলে ভার্বের শেষে, ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়, যুক্ত হয়। এই রুলটাও যদি কমন করে, একটা রুল যদি বর্তমান নিয়ে আলোচনা করে প্যাসেজটা, তাহলে অধিকাংশ রুল কি চলে আসে, এই রুলটার ভিতরে চলে আসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন দেখো, হি গো টু মার্কেট, হি গো টু মার্কেট, আনস কি হবে, গোস হবে। ঠিক আছে, হি গো টু মার্কেট, আনস কি হবে, গোস হবে। হি গোস টু মার্কেট, ক্লিয়ার, হি গোস টু মার্কেট। এখন যদি মনে করো আমি এটা দিতাম, দে গো টু মার্কেট, গো টু মার্কেট, তাহলে আনসটা কি হইতো একটু দেখো, দে গো টু মার্কেট, আনসটা কি হইতো, গো আছে, সাবজেক্টটা কি প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয়, প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয়, প্লুরাল, তাহলে এখানে কি থাকবে, গো গই থাকবে। এখন আর এস বাই এস যুক্ত হবে না। এখন আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একটা কথা বলতেছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে তো এই হিউ তো সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলারের ক্ষেত্রে এস বাই এস হচ্ছে। আর এখানে সাবজেক্ট প্লুরাল, তো ভার্বের শেষে কেন এস বাই এস দেই না। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারি, যখন ভার্বের শেষে এস বাই এস যুক্ত করি তখন ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আর যখন ভার্বের শেষে এস বাই এস যুক্ত থাকে না তখন এটা ভার্বটা কি থাকে, প্লুরাল থাকে। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, ভার্ব জন্মগত ভাবে কি, ভার্ব জন্মগত ভাবে কি প্লুরাল, ভার্ব কি, ভার্ব জন্মগত ভাবে প্লুরাল, মনে থাকবে, ভার্ব কি জন্মগত ভাবে প্লুরাল, ক্লিয়ার। আচ্ছা, আমি এই উপরেটা মুছে দিব, উপরেটা মুছে দিব, লিখে লিখে চলবে। সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। এই জিনিসটা আমরা রোল আকারে লিখতে পারি না, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। আর সাবজেক্ট প্লুরাল হলে, প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি প্লুরাল। এখন দেখো, ভার্ব সিঙ্গুলার করলে কি করতে হবে, ভার্ব সিঙ্গুলার করতে হলে ভার্ব প্লাস এস বা ইয়েস, ঠিক আছে। আর যদি ভার্ব প্লুরাল করতে চায় তাহলে ভার্ব ভার্বই থাকবে, কারণ ভার্ব জন্মগত ভাবে কি প্লুরাল, ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত করি তখন ভার্বটা কি হয়, সিঙ্গুলার। আর নয়তো ভার্ব কি জন্মগত ভাবে কি প্লুরাল, মনে থাকবে। একটা জিনিস বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে কি ভার্ব প্লুরাল।
এখন এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, মানে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হলো এটা। যেমন আমরা একটা কাজ করি, যে এরকম লিখি এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এটা বা কে বা না জানে এটা, যে আমরা এম ইজ আর ওয়াজ এর উপরে কি লিখি ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এটা কখন লিখি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এই রুলটা আমরা লিখি না? একটু একটু দেখো, যেমন দেখো হি ইজ গো বা হি ইজ ডো ওয়ার্ক, তাহলে আনস কি হবে বলো? হি ইজ ডো ওয়ার্ক, আনসটা কি হবে? অথবা দেখো আমি আরেকটু লিখি, হি ইজ রাইট এ বুক, হি ইজ রাইট এ বুক, হি ইজ রাইট এ বুক, আনসটা কি হবে বলো? তো এখানে আনসটা হবে ডুইং, আর এখানে কি হবে? রাইটিং। কেন রাইটিং? কারণ যদি আমরা এম ইজ আর ওয়াজ এর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই যে ইজ এর পরে ভার্ব প্লাস আইএনজি। এখন আমি আরেকটু রুল লিখি, আমি এটা মুছে দিই, সাবজেক্টটা মুছে দিই। আচ্ছা এখন দেখো আমি আরেকটা রুল লিখি, এই রুলটা যায় কমন আসবে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট বর্তমান নিয়ে আলোচনা করি, তাই এই রুলটা কাজ করবে। যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব, এই যে যায় আমরা একটা যাই এম ইজ আর ওয়াজ এর পরে ভার্ব থ্রি হয়, আবার এম ইজ আর ওয়াজ এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এম ইজ আর ওয়াজ এর পরে ভার্ব থ্রিটা কখন হয়? এম ইজ আর ওয়াজ এর পরে ভার্ব থ্রিটা হবে প্যাসিভ ভয়েসে, আর এম ইজ আর ওয়াজ এর পরে ভার্ব প্লাস আইএনজিটা কি হবে? কন্টিনিউয়াস টেন্সে। এখানে একটা মূল মন্ত্র আছে, যেমন আমি একটু উদাহরণ দিয়ে দেবো। আমি লিখলাম, এনে লিখছি কি হি ইজ ডুইং ওয়ার্ক, নাকি? আমি যদি এটা এভাবে লিখি, দা ওয়ার্ক ইজ ডো বাই হিম, একটা উদাহরণ। ঠিক আছে, এই উদাহরণটা লিখলাম যে দেখো এ বুক ইজ এ বুক ইজ রাইট বাই হিম। এখন দেখো এখানে কি ছিল? হি সাবজেক্ট, ঠিক আছে, আর এ বুক কি ছিল? অবজেক্ট। এখানে হি কি? সাবজেক্ট, আর এই বুকটা কি? অবজেক্ট। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে এই অবজেক্ট ওয়ার্ক হয়ে গেছে সাবজেক্ট। আচ্ছা এই যে দা ওয়ার্ক, এর কি কাজ করার কোনো সামর্থ্য আছে? এর কাজ করার কোনো সামর্থ্য আছে? ওয়ার্ক কি নিজে নিজে সম্পাদন হয় না? ওয়ার্ক বলে যে আমি সম্পাদন হইতেছি, আমি শেষ হইতেছি, হয় না। তাহলে ওয়ার্কটা কার দ্বারা সম্পন্ন হয়? অন্যের দ্বারা। যে অন্যের দ্বারা সম্পন্ন হয়, এত রোহিঙ্গার মতো, রোহিঙ্গার মতো না? রোহিঙ্গার মতো না? এর কি কাজ করার কোনো সামর্থ্য নাই? মনে করি যে তোমরা আছো যারা, হ্যাঁ ইন্টারমিডিয়েট পড়ো, তোমরা তো বাংলাদেশের রোহিঙ্গার মতো, হ্যাঁ মা বাপে খায় খাওয়াইলে খাও, টাকা দিলে চলো, নয়তো না। ঠিক আছে, তোমরা কাজ করার কোনো সামর্থ্য আছে? না। ঠিক আছে, এই যে দেখো দা ওয়ার্ক ইজ ডো বাই হিম, আমার এই ওয়ার্কটারে যখন সাবজেক্ট বানাইছে, মানে একটা রোহিঙ্গারে ধরে আইনে কি করছে? সাবজেক্ট বানাইছে, যেটার কোনো কাজ করার কোনো সামর্থ্য নাই। যেহেতু সামর্থ্য নাই, তাহলে আমার যখন এমন একটা বস্তু বা এমন একটা জিনিস, মনে রাখবা ব্যক্তি ছাড়া বস্তু বা জিনিস যদি সাবজেক্ট হিসেবে বসে, সরাসরি কথা, বস্তু বা জিনিস যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এটা প্যাসিভ ভয়েস গঠিত হবে, কারণ এই কাজটা অন্যের দ্বারা সম্পন্ন হয়। তখন এই ক্ষেত্রে কি হয়ে যাবো? ডান। এই ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। ঠিক আছে, যেমন দেখে এ বুক, বই কি নিজে নিজে লিখতে পারে? আর এ বুক কি একটা বস্তু না? তাহলে আমি কি লিখতে পারি? রাইটেন, রাইটেন বাই। ঠিক আছে, কথা ক্লিয়ার? আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ব্যক্তি বা বস্তু, বস্তু বা কোনো জিনিস যদি কি বসে সাবজেক্ট হিসেবে বসে, যার কোনো কাজ করার সামর্থ্য নাই, তখন এম ইজ আর ওজার পরে ভার্ব হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি যে কাজটা সম্পন্ন করতে পারে, এ যদি ভার্বের জায়গায় বসে, তাহলে কি হবে? তাহলে ভার্ব প্লাস আইএনজি। যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্ব প্লাস আইএনজি। যেমন এখানে আরেকটা রুল আমরা একটু একটু শর্টকাট লিখে দিতে পারি রুলটা। যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি প্লাস বাই ইন উইথ, কারণ এটা হলো প্যাসিভ ভয়েসের একটা কি স্ট্রাকচার। যদি তোমরা দেখো এম ইজ আর যে কোনো একটা আছে, এরপরে গ্যাপের মধ্যে ভার্ব আছে, এরপরে বাই ইন অথবা উইথ আছে, তুমি নিঃসন্দেহে ভার্বে কি দিবা? সে দিবা। নিঃসন্দেহে ভার্বে কি দিবা? সে দিবা। মনে থাকবে, নিঃসন্দেহে কোনো ডাউট নাই, ভার্বে সেইটা দিবা। ক্লিয়ার? তো দেখো আশা করি আমাদের এই রাইট ফর্ম ভার্বের রুলটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা কি করবো? একটা বোর্ড প্রশ্ন সলভ করবো,
প্র্যাকটিক্যালি সলভ করো তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি বোর্ড প্রশ্ন তুলতেছি। এই যে দেখো আমি টোটাল বোর্ডটা তুললাম, কি এটা কুমিল্লা বোর্ড 2019। আমি এখন যে রুলটি পড়াইছি একটা রুল এর বাইরে চলে আসবে না, এটা সমাধান করবে একটা রুলও এর বাইরে থেকে আসবে না। যেমন দেখো অন্য বলছে, আমি একটু পড়ি, হ্যাঁ। যেমন টিচ ইজ এ নোবেল প্রফেশন, এ টিচার টিচ হিজ স্টুডেন্টস, এটা বি নাম্বার নাকি, টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দা কোর অফ হিজ হার্ট। হ্যাঁ, একজন টিচার তার শিক্ষার্থীদের কি করে হৃদয়ের গভীর থেকে পড়ায়। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন, সে তার শিক্ষার্থীদেরকে দেখে শিক্ষার আলো। বাই গেট দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান এনলাইটেন, ছাত্রছাত্রীরা পারে আলোকিত করতে দেয়ার ইনসাইট, তাদের ভিতর। দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসন নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট হিম, বাট দ্য স্টুডেন্টস nowadays act as though they know everything, the act not pay, দৌড় দিয়ে লেস্ট আছে ফেল টু সিকিউর, মানে বাকিটা আমি লিখি নাই, তোমরা জাস্ট বোর্ডটা দেখে নিবা। ঠিক আছে, তোমরা জাস্ট বোর্ডটা দেখে নিবা। এখন দেখো আমি সমাধান করি। ইনি কি বলছে, দিস না, তাহলে রুল কিটা পড়ছিলাম, বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি পড়ছিলাম, রুলটা কমন কমন আসছে। তাহলে আমি জাস্ট কি করব, যদি রিডিংও না পারো তাহলে কি পারবো না, এটা বাক্যের প্রথমে ভার্ব আসছে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা এরপর দেখো, এই যে এনে দেখো বি নাম্বার, is the noble profession, এবারে এ টিচার বি টিচার্স, একটু আগে যে রোলটা পড়ছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, যে এ টিচার কি একজন শিক্ষক না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। এখন বলতে পারো তাহলে এটা কি অতীতে আছে না বর্তমানে আছে, আমি তো এটাকে টিচ তো বলতে পারি। তো এটা জানার জন্য আমার দেখতে হবে যে এটা অতীতে আছে নাকি বর্তমানে আছে। দেখো এই যে টিচ ইচ আছে না, ইজ কি প্রেজেন্টে না, ইজ প্রেজেন্টে, তো তাহলে ওই প্রেজেন্টে তো থাকবে, মানে থাকার সম্ভাবনা বেশি, মাঝখানে চেঞ্জ হইতে পারে। তাহলে ইজ কি একটা প্রেজেন্ট ফর্ম। এ নোবেল প্রফেশন, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দা কোর অফ হিজ হার্ট, এই সেন্টেন্সটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই এটা অতীতে আছে না বর্তমানে আছে। কারণ এখানে কি এই যে টিচটারে ব্র্যাকেটটারে ভার্ব কি করছে ব্র্যাকেটের ভিতরে আছে, ভার্বটা কি সঠিক নাকি এটা জানি না, জানি। তো এই যে দেখো তাহলে আমার যেহেতু পূর্বের সেন্টেন্সটা কি আছে প্রেজেন্টে আছে, তো পরেরটা প্রেজেন্টে থাকার কথা। এরপর দিকে দ্বিতীয়টা দিকে হি টিচেস আছে, দেখো এই যে টিচেস ভার্বের শেষে আসবে, দ্বিতীয়টা তৃতীয়টা প্রেজেন্টে আছে, প্রথমটা প্রেজেন্টে আছে, মাঝেরটা কি আসমান থেকেই বল, এটা তো প্রেজেন্টই থাকবে নাকি। তাহলে আমি কি করব, এ টিচার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হবে এস বাই এস হবে, তাহলে কি হবে টিচেস। যদি বাক্যের শেষে ওয়ার্ডের শেষে সিএস থাকে, সিএস থাকে, এস 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 সিএস একজ্যাক্ট এগুলো থাকে ইয়ার যুক্ত করে কি করবো পুরাল করবো। ঠিক আছে, তারপরে ইয়ার যুক্ত করে পুরাল করবো। ফ্রম দা কোর অফ হিজ হার্ট হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, আবার দেখো কি আছে উইথ এ ভিউ টু, আমি পড়ছিলাম, আমি রুল পড়ছিলাম টু প্লাস বার ওয়ান, কিন্তু উইথ এ ভিউ টু লোক পড়া টু গেট ইউজ টু বি ইউজ টু, রুলটা পড়ছি না একটু আগে পড়ছি না, এদের পরে বার প্লাস আইনজি, তাহলে কি হবে giving, with a view to giving the light of education by কি একটা প্রিপোজিশন, বাই কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের উপরে ভার্ব না ভার্ব প্লাস আইএনজি, আমরা নিঃসন্দেহে বসাই দেব প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হবে গেটিং। আরো কিছু লাগে, আরো রোল লাগে, গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান, কি আছে ক্যান কি একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের কোনো চেঞ্জ আছে, ভার্ব ওয়ানই হবে, তাহলে এনে কি হবে এনলাইটেন, এনলাইটেন। একটু অপেক্ষা করো, ইফের দু একটা রোল আছে, এটি দিলে একবার রাইট নাম্বার একদম ক্লিয়ার, আর জীবনে রাইট নাম্বার করতে হবে না, খালি রোলটি পড়বা আর পরীক্ষা হলে যায় কি হবে প্র্যাকটিস করে তুই এবার। ঠিক আছে, এনলাইটেন এনলাইটেন থাকবে দেয়ার ইনসাইড। দেখো দা স্টুডেন্টস লার্ন আছে, আচ্ছা এই যে স্টুডেন্টস আছে না, স্টুডেন্টস প্লুরাল না, ছাত্র ছাত্রীরা, হ্যাঁ, লার্ন their lesson now as their teachers instruct them, which is সেন্টেন্সটা এই সেন্টেন্সটা the students learn their lesson now as their teachers instruct them, এই যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা কোথায় আছে বলার কোনো স্কোপ নাই, কারণ এখানে এই যে লার্নটারও ব্র্যাকেটের ভিতরে আছে, ভার্বটারে ভুল সঠিক করতে হবে, এই ভার্বটারে কি করতে হবে ভুল সঠিক করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা ভার্ব দেখে বুঝতে পারি সেন্টেন্সটা প্রেজেন্টে আছে না অতীতে আছে না বর্তমানে আছে। ঠিক আছে,
সো এখন দেখো আমার একটু দেখো সেন্টেন্সটা কি বলে, যেহেতু পুরো সেন্টেন্সটা বর্তমান নিয়ে আলোচনা করছে, পুরো প্যাসেজটা বর্তমান নিয়ে আলোচনা করতেছে, রেডিও কি হবে, প্রেজেন্টই হবে। হ্যাঁ, প্রেজেন্টই হবে। তাহলে কি, দা স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, লার্ন, সাবজেক্ট হলে ভার্ব কে, প্লুরাল, লার্ন লার্ন রাখতে পারি, কিন্তু এখানে অর্থ অনুসারে আমার কি দিতে হবে, শুড লার্ন দিতে হবে। কি দিতে হবে, শুড লার্ন। দা স্টুডেন্ট শুড লার্ন, আনসারটা কি হবে, হ্যাঁ শুড, হ্যাঁ শুড লার্ন। এখন বলতে পারো, তাহলে আপনার বলছেন যে রুলে কমন করবে, এটা তো শুড চলে আসছে, কারণ এখানে ধরো কম্পেয়ার করে স্টুডেন্টরা, যারা বাংলা মিনিংটা পারবে এদের জন্য এটা, আর যারা পারবে না শর্টকাট উপায়ে যাবে, এদের ক্ষেত্রে এটা রাখা যাবে, ঠিক আছে। তাহলে শুড লার্ন, হ্যাঁ, দেয়ার লেসনস নাও এজ দেয়ার টিচার্স আছে না, টিচার্স, এই যে টিচার্স এর শেষে এস আছে না, যদি নাউনের শেষে এস থাকে তাহলে ভার্বের শেষে এস দিতে হবে না, নাউনের শেষে এস থাকলে নাউনটা প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল, ভার্বটা কি প্লুরাল, তাহলে আমার কি থাকবে, ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্টিভ থাকবে, ঠিক আছে। আচ্ছা, বাট দ্য স্টুডেন্টস নাও ডেজ অ্যাক্ট আছে, এই যে অ্যাজ দো আছে, অ্যাজ দো ট্যাক্স বসে, অ্যাজ দো ট্যাক্স কি, প্রথমে যদি প্রেজেন্ট থাকে পরে কি হবে, পাস্ট, প্রথমে পাস্ট থাকলে পরে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এই যে অ্যাজ দো অ্যাক্ট আছে, অ্যাক্ট কোথায় আছে, প্রেজেন্ট আছে, ভার্ব ওয়ানে আছে, তাহলে আমি এটারে কি করব, ভার্ব টু বানাবো। নাও এর ভার্ব টু কি, নিউ, আনসারটা কি হবে, নিউ, নিউ এভরিথিং দা আর নট, আর নট, আর দা দে আর নট, এই যে দে তো সাবজেক্ট, সে সাবজেক্ট না, সাবজেক্ট তো নিজে কাজ করতেছে, তাহলে আর এর পরে ভার্ব প্লাস আইএনজি। আর যদি এর সাবজেক্ট না থাকে, তুমি বস্তু থাকতো অবজেক্ট সাবজেক্ট হিসেবে, তাহলে কি হয়ে যেত, ভার্ব হয়ে যেত। তাহলে এই যে দেখো, আর ইমেজ আর ওজারের পরে ভার্ব প্লাস আইএনজি করছিলাম না, এই নট দেখার দরকার নাই, আর নট ফেইং হবে, কি হবে, যে পে আছে ফেইং হবে, ফেইং দ্য স্টুডেন্টস, লেস্ট আছে, লেস্ট, লেস্টের ট্যাক্সের পাশে, লেস্টের পরে কি হয়, শুড মাইট, লেস্টের পরে কি হয়, শুড মাইট, তাহলে কি হবে, দে শুড ফেল, শুড ফেল, ফেল টু সিকিউর এ গুড রেজাল্ট, তারা ব্যর্থ হবে একটা ভালো রেজাল্ট করতে। তাহলে দেখো আমাদের কিন্তু পুরো টপিক্সটা কি হয়ে গেছে, একটা আনসার হয়ে গেছে, যে রোল দিতে সে রোল দিবে, এমন এখন প্রশ্ন আসলে এমন কোন রাইট ফর্ম ভাবে প্যাসেজ নাই যে তোমাদের বুট প্রশ্ন বলো বা বইয়ে আছে এই রোলটা যা তুমি প্রয়োগ করতে পারবা না। কিন্তু অনেক সময় তুমি আটকে যাবে, কখন আটকে যাবো, যখন তুমি বাংলা ট্রান্সলেটটা পারবে না, তখন অনেক সময় তুমি কি করতে পারো, আটকে যেতে পারো। যার কারণে তোমাদের উচিত কি করা, বাংলা ট্রান্সলেটটা একটু ভালো করে করা, ক্লিয়ার, বাংলা ট্রান্সলেটটা একটু ভালো করে করা। এখন দেখো আমার আর চারটা রুল আছে, চারটা রুল দিলে রাইট ফর্মটা পূর্ণতা পাবে, ঠিক আছে। যেমন দেখো, ইফ, জাস্ট একসাথে শেষ করে দেবো, হ্যাঁ, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা বলে জিরো কন্ডিশনাল, জিরো জিরো কন্ডিশনাল, ঠিক আছে। এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা বলে কি, জিরো কন্ডিশনাল, মনে থাকবে, এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা কি বলে, জিরো কন্ডিশনাল। যেমন ইফ হি ওয়ান্ট, যদি সে চায়, ইফ হি ওয়ান্টস আই গো উইথ হিম, আই গো উইথ হিম, ইফ হি ওয়ান্ট আই গো উইথ হিম। একটু দেখো যে ইফ অর্থ যদি, ইফ অর্থ কি, যদি, যদি সে চায়, এই যে ওয়ান্টস আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষেই আছে, তাহলে দেখো এটা হলো সাবজেক্ট, এটা কি ভার্ব ওয়ান, সাবজেক্ট